Walt Whitman, of me, O life। এই পোয়েমটি এখানে প্রিন্ট করা আছে, এই যে, আর আমার সামনে ল্যাপটপে ওপেন করা আছে। আজকের আলোচনার বিষয় অফ মি অফ লাইফ বাই ওয়াল্ট হুইটম্যান। বিষয়টি পাঠ্য বইতেও রয়েছে, বর্তমানে 2025 সাল, এবং এখানে নতুন যে বইটা এসেছে সেই বইয়ের ইউনিট 1 লেসন 3-তে এই পোয়েমসটা রয়েছে। বিখ্যাত, এক কথায় অসাধারণ, আউটস্ট্যান্ডিং একটি কবিতা। একটু বয়স বেশি হলে কবিতাটা বুঝতে একটু সুবিধা হয়, অন্যথায় একটু সমস্যা হয়, কিন্তু বোঝানোর চেষ্টা করে থাকি আমি সাধারণত ক্লাসে। অনেকেই ভালো বোঝে, শুনেছি তাদের কাছ থেকে। তো আজকে চেষ্টা করে দেখি, যারা আমার মুখোমুখি, যেসব স্টুডেন্ট আমার মুখোমুখি থাকেন না, কিংবা মানে সরাসরি একান্তভাবে পড়াতে পারি না, তাদের জন্য একটু চেষ্টা হোক। অফ মি ও লাইফ, অফ দি কোশ্চেন্স অফ দিস রেকর্ডিং। যদি কবিতাটি স্ক্রিনে ওপেন করা থাকে অথবা বই ওপেন করে ভিডিওটা দেখা হয়, তাহলে মনে হয় সুন্দর হবে। তো আমার সামনে ল্যাপটপ আছে, আমি পড়ছি। এখান থেকে হয়তো বা ভিডিওতে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, আর যদি দেখা যায় তাহলে চোখ মিলানো যাবে। তো আমি পড়ছি আমার ল্যাপটপ থেকে। ও মি ও লাইফ, অফ দি কোশ্চেন্স অফ দিস রেকর্ডিং। জীবন, জীবন, আমি কে, আমার জীবন কি? এই প্রশ্নটা ঘুরে ঘুরে আসে। রিকারিং মানে ঘুরে ঘুরে আসে। আচ্ছা, কবিতার প্রথমে যে মানে শিরোনামটা ও মি ও লাইফ, এটা আসলে এর বাংলাটা কি হয়? বাংলাটা হলো মানে একটু বিস্ময়সূচক বাংলা হবে। আমি যদি পড়ি ও মি ও লাইফ, জীবন কি, আমি কে, আমি অমুক, আমি তমুক, আমি শাহাদ, আমি আবির, আমি মাইনুল, আমি রাফি, আমি অমুক তমুক, এইসব, আমি কপিল, আমার বাবা এটা, আমি আমার বাড়ি ওখানে। এই যে আমি কে, এরকম একটা সাধারণ প্রশ্ন করলে বিষয়টা আসলে এর বাংলাটা হয় না। একটু বিস্ময় থাকতে হবে, দ্যাট ইউ ডোন্ট নো হু আর ইউ or what is life, you don't know। এবং তোমার কাছে এটাকে খুব আশ্চর্য মনে হচ্ছে যে আমি কে, কোথা থেকে এলাম, মানে কোথায় যে আমার জীবন, এটা শুরু হয়েছিল, কোথায় কিভাবে শেষ হবে, কোথা থেকে এলাম, কোথায় যাব, কি আমার পরিচয়। এই যে মানে একটা অবাক হয়ে যখন আমি প্রশ্নটা করি, ঠিক আছে, ঠিক তখন এর বাংলাটা হয়। কারণ এখানে আমার নোট অফ এক্সক্লামেশন যেটা, সেটা দেওয়া আছে, কিন্তু মানে আবেগসূচক চিহ্ন দেওয়া আছে। তাহলে কীরকম বাংলাটা হবে? ও মি লাইফ, আমি কে, জীবন কি। তো যাই হোক, বিস্মিত হয়ে আসলে এই বাংলাটা হবে। তো আবার পড়ি প্রথম লাইনটা। ও মি ও লাইফ, অফ দি কোশ্চেন্স অফ দিস রেকর্ডিং। এটি একটি প্রশ্ন, যে প্রশ্নটি ঘুরে ঘুরে আসে। কোথায়? মাথায়। আমি কে, জীবন কি, এই প্রশ্নটা ঘুরে ঘুরে আমার মাথার মধ্যে আসে। অফ দি এন্ডলেস ট্রেইনস অফ দি ফেথলেস, অবিশ্বাসের একটি সীমাহীন ট্রেন ভ্রমণ হচ্ছে। এটি কি তাই? জীবন কি তাই?
অবিশ্বাস্য একটি ট্রেন জার্নি কি জীবন, অফ সিটিজ ফিল্ড উইথ দি পুলিশ, মানে একটি শহর, যে শহর বোকা দিয়ে পরিপূর্ণ, শহরের প্রতিটা মানুষ বোকা, সেই বোকাদের মধ্যে আমি একজন, সেই বোকাদের মধ্য দিয়ে আমার জীবন নামক ট্রেন জার্নিটা চলে যাচ্ছে। জীবন কি তাই? অফ মাইসেলফ ফর এভার রিপ্রসিং মাইসেলফ, আমরা নিজেরা নিজেদেরকে কি করছি? শুধু বোকা ঝকা দিচ্ছি, মানে এক ধরনের আত্মঘাতী রকমের প্রশ্ন নিজেকে করছি যে আমি কি বোকা? আমি আসলেই কত না বোকা? এই নিজেকে বারবার আমরা ধিক্কার দিয়ে যাচ্ছি। রিপ্রসিং মানে ধিক্কার দেওয়া। ফর হু মোর ফুলিশ দ্যান আই, আমার চেয়ে অনেক বেশি বোকা এখানে আর কে আছে? অ্যান্ড হু মোর ফেথলেস, এবং আমার চেয়ে অবিশ্বাসী আর এখানে কে আছে? আচ্ছা, এটার একটা উদাহরণ দিই। আমরা বা তোমরা যারা আমার স্টুডেন্ট, অনেক সময় অনেক কাজ করি এবং কিছুদিন পরে দেখি এই কাজটা আসলে মারাত্মক রকমের ভুল ছিল। আমার জীবনে আমিও অনেক কাজ করেছি যা আসলে পরে ভুলে পরিণত হয়েছে। সেক্ষেত্রে কি হলো যে আমরা নিজেদেরকে বোকা দিই, কি বলদ, মূর্খ, এই কাজ করতে গেলি কেন? আমরা আমাদের জীবনের কিছু সময় পার করি, আর যখন ফিরে ফিরে পিছনের দিকে তাকাই দেখি যে অনেক কিছু ভুলে ভরা। এই যে আমাদের মধ্যে একটা কি বলবো, মানে আত্ম অসন্তুষ্টি সবসময় কাজ করে, এটাকে আমরা রিপ্রসিং বলেছি। জীবন কি এটাই যে মাঝে মাঝেই আমরা কি করব? নিজেদের অসন্তুষ্টি নিজেকেই জানাবো, এটাই করি, মানে আফসোস। ওকে, এগিয়ে যাই। অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেভ দি লাইট, আমাদের দুটি চোখ আছে, খেয়ে নেই। আমাদের দুটো চোখ আছে এবং এই চোখ দুটো ফোকাস করে, মানে যেমন ধরলাম এই চোখ দুটো হচ্ছে লাইট, লাইটের ফোকাসটা পড়ে কিসের উপরে? যে বস্তুগুলো আমাদেরকে সুখ দেবে। যেমন এই মুহূর্তে আমার বাচ্চাদের একটা আইফোন হলে ভালো হয়, চোখটা কিন্তু আইফোনের দিকে ফোকাস। আইফোন পেলাম, আইফোনে আর হয় না, একটা ভালো মোটর বাইক লাগে, অথবা 4 চাকা লাগে, অথবা একটা বান্ধবীও লাগে, সবাই প্রেম টেম করে। মাশাল্লাহ, আমি তো আর সে অবস্থায় নেই। তো এই যে না পাওয়া, আমরা প্রতি মুহূর্তে যেটা পাইনি এবং যেটা আমাদেরকে সুখ দেবে সেই ধরনের একটা বস্তুর দিকে আমাদের নজরটা ফেলি, অর্থাৎ আমাদের ফোকাসটা ফেলি। এটা বলছে যে ক্রেভ মানে ফোকাস। আমাদের মনে যদি কোনো আলো থাকে, নট অনলি আওয়ার আইস বাট অলসো আওয়ার মাইন্ড, মানে আমাদের মনের যদি কোনো লাইট থাকে, ফোকাস থাকে, জ্ঞান থাকে, সেটি আমরা সাধারণত কিসের উপর ফেলি? একটি বস্তুর উপরে, যেটি আসলে আমাদেরকে অর্জন করলে আমরা কিছুটা সুখ পাবো। গেল। এইবার অফ দি অবজেক্টস মিন, এই বস্তুগুলো আসলে মিন দ্যাট মিনস খারাপ, খুব বেশি ভালো জিনিস না, মিন। হ্যাঁ, দিস অবজেক্টস আর মিন। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, এভাবে আমাদের সংগ্রাম নতুন করে শুরু হয়। কারণ আমরা একটা জিনিস চাই, ওটা পাই, পাওয়ার পরে আর একটা জিনিস চাই, তখন আবার আমাদের সেই যুদ্ধ শুরু হয়। আমাদের ইনকাম করতে হয়, চাকরি করতে হয়, তারপরে আবার সেটাকে অর্জন করতে হয়, ওটা অর্জিত হয়ে গেলে আর একটার উপর ফোকাস যায়, সেটা অর্জন করার জন্য আবার স্ট্রাগল করতে হয়। এভাবে স্ট্রাগল চলে। দিস ইজ এ লাইন অ্যান্ড হেয়ার উই সি দ্যাট আমরা আশা করি ভুল জিনিসের প্রতি, ভুল জিনিস প্রাপ্তি হলে আবার আমরা সংগ্রাম করি আর একটা ভুল জিনিস প্রাপ্তির জন্যে। এই পুরো লাইনটার বাংলাটা হচ্ছে এটা।
অফ দি পুয়ার রেজাল্টস অফ অল, এই সব কিছুরই রেজাল্ট কিন্তু খুব বেশি ভালো হয় না। অফ দি প্লডিং, হ্যাঁ, প্লডিং অ্যান্ড সর্ডিড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, এবং আমি দেখি যে এখানে কতগুলো মানুষ আছে যারা কর্মব্যস্ত, এবং কিছু মানুষ আছে যারা অলস। প্লডিং মানে কর্মব্যস্ত, আর সর্ডিড মানে হচ্ছে অলস। তো প্লডিং এবং সর্ডিড এই দুই শ্রেণীর মানুষগুলাই মোটামুটি গিজ করছে আমাদের চারপাশে, এবং কবি বলছেন আমার চারপাশে। তখন দেখুন যাদের বয়স হয়েছে আমাদের মতো, মানে বুড়ো না, মানে আধা পাকা আধা বুড়ো, তাই আমরা যারা আধা পাকা এরা এই সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে আছি। মানে আমি কি করি, দেখবেন যে রাস্তাঘাটে কিছু লোক প্রচুর পরিশ্রম করছে, প্রায় আধা বয়স এদের। তো প্রচুর পরিশ্রম করছে কি জন্যে? পরিবারকে দেবে, স্ত্রীকে ভালো রাখবে, ছেলেপেলেকে মানুষ করতে হবে, তাদেরকে এই তো ঈদ আসলো ঈদের উপহার দিতে হবে, এই পূজার উপহার দিতে হবে ইত্যাদি। তো নানাবিধ চাপের মধ্যে থেকে তারা আয় ইনকামের জন্য প্রচুর পরিশ্রম করে যাচ্ছে, এবং তাদের একটি শার্ট, তাদের জুতা, সব কিছু দিকে লক্ষ্য রাখলে বোঝা যাবে এরা খুবই ব্যস্ত, হাতে মোটে টাইম নাই। এখন এই যে মানে প্লডিং মানুষগুলা, কর্মব্যস্ত মানুষগুলো, এদের আলটিমেট রেজাল্টটা কি? রেজাল্ট হলো সন্তান বলবে একদিন যে ওই বাবা কি করেছে, আমার জন্য একটা জায়গা রাখেনি, জমি রাখেনি, আমাকে ভালো জায়গায় পড়ায়নি, ইত্যাদি ইত্যাদি। বউ অসন্তুষ্ট, মানে আলটিমেটলি ফলাফল জিরো, রেজাল্ট পুয়ার রেজাল্ট হবে। আর সর্ডিড যারা আছে, মানে অকর্মণ্য, তারা কি করে, তারা ওই চায়ের দোকানে বসলো, কিছু খেলো, তারপরে নিজের জমি একটু বিক্রি করলো, তারপরে আবার চললো, এদের রেজাল্টও পুয়ার। মানে এখানে কর্মব্যস্ত হই বা অলসই, রেজাল্ট কিন্তু ভালো না। তা এদেরই কোলাহল চারদিকে। তারপর হচ্ছে অফ দি এমটি অ্যান্ড এন্ডলেস ইয়ার্স অফ দি রেস্ট, এখানে শুধু শূন্যতা, ইউজলেস ইয়ার্স অফ দি রেস্ট, বাকি সময়গুলো ইউজলেস এবং শূন্যতা। উইথ দি রেস্ট মি ইন্টারউইন্ড, এবং এই সবের মধ্যেই আমাকে থাকতে হয়, যেখানে কি বলবো, মানে সব কিছুই একটি শূন্যতা, একটি মানে ইউজলেস, নাথিং, কোনো মানে হয় না, এরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে জীবনটা চলতে থাকে। দি কোশ্চেন ওহ মি, আমি আসলে কে? সো স্যাড রিকারিং, পুনঃ এই দুঃখটা, এই প্রশ্নটা চলে আসে। হোয়াট গুডস নয়, হোয়াট গুড অ্যামিড দিস, এসবের মধ্যে আসলে ভালো কি আছে? অ্যামিড মানে মধ্যে, এসবের মধ্যে আসলে ভালো কি আছে? ওহ মি, ওহ লাইফ, জীবন কি, আমি কে? অ্যান্সার, এখন এই যে প্রশ্নগুলো ঘুরে ঘুরে আসলো, তারপরে একটা কর্মমুখর এবং কিছু অলস ব্যক্তি সম্মিলিত একটা পৃথিবী আমার চারপাশে দ্রুত বয়ে যাচ্ছে সময়, এই যে একটা মানে চিত্র আঁকা হয়েছে, আলটিমেটলি লাস্টে গিয়ে দেখা গেল যে এর মধ্যে ভালো কি আছে, আমি কে, জীবন কি, এরকম একটা বিষয় এসেছে, প্রশ্নটা এসেছে। এখন উত্তরটা কি? উত্তর এখানে পোয়েট নিজেই দিয়েছেন, দ্যাট ইউ আর হেয়ার, তুমি যে এখানে আছো, বা পোয়েট নিজেকে বলছে আমি যে এখানে আছি, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, এর মানে হচ্ছে জীবন আছে, পরিচয় আছে। দ্যাট দি পাওয়ারফুল প্লে গোজ অন, এভাবেই একটা মহা খেলা এভাবেই মানে চলছে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এবং তুমি এই মুহূর্তে একটা কবিতা লিখতে পারছো, যেহেতু তুমি আছো, যেহেতু আইডেন্টিটি আছে, এবং যেহেতু একটি বিশাল খেলার অংশ হচ্ছে তুমি, সেই খেলা হিসেবেও তুমি একটা কবিতা এখানে রচনা করতে পারছো। এই হচ্ছে মানে একটা অ্যান্সার, যে অ্যান্সারটাও আসলে শূন্যতা দিয়ে ঘেরা এবং আধ্যাত্মিকতা দিয়ে ঘেরা, যেখানে আসলে
একটি অসীম শূন্যতার মধ্যে আমরা যে ছোট্ট একটি বিষয়, আমরা যে মানে নাথিং টাইপের কিছু একটা, সেই বিষয়টাই উনি আসলে শেষে অ্যান্সার হিসেবে উপস্থাপন করছেন। তো লাস্টে দ্যাট দি পাওয়ারফুল প্লে গোজ অন। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি গান আছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনো মনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে, তারকার বিশ্বসী খেলনা তব হে উদাস, পড়িয়াছে তব পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদাস। যাই হোক, এই যে মানে একটি বিরাট শিশু, তারকা মানে সূর্য, এরকম যত তারকা আছে স্টার, শশী মানে গ্রহ, উপগ্রহ আমাদের চাঁদ, পৃথিবী, গ্রহ উপগ্রহ এইসব নিয়ে খেলা করছে এবং তার শিশুটার পায়ের কাছে এগুলো গড়াগড়ি যাচ্ছে। তো এই বিশাল মহাবিশ্ব আসলে তার একটা খেলা। একজন শিশু উদাসভাবে, খুব বেশি ভাবনা চিন্তাহীনভাবেই সে খেলছে, আমরা সকলেই তার খেলার বস্তু, আর কিছুই নয়। তো এরকম একটা ভাব কিন্তু এই কবির দ্যাট দি পাওয়ারফুল প্লে গোজ অন এর মধ্যে দেখা যায়। তো কবিতাটা বুঝতে হলে একটু মানে ভিডিওটা তো একটু লম্বা হবেই, একটা ক্লাস। আমি সাধারণত 1 ঘন্টায় কবিতাটা পড়াই, যখন কাউকে একাকী পড়াই কিংবা ক্লাসে পড়াই। তো 1 ঘন্টা লাগবে না, আরও 2-1টা থিম এর মধ্যে নিয়ে আসতে পারলেই এটা শেষ হবে। দুটো জিনিস নিয়ে এখন কথা বলতে হবে। এক হচ্ছে আমাদের মনে বা জীবনে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে আমাদের এই পৃথিবীর সুখ শান্তি স্বচ্ছন্দ আমাদেরকে আকর্ষণ করে এবং মান সম্মান এগুলো অর্জনের জন্য আমরা চেষ্টা করে থাকি। শিক্ষায় যে অর্জন করতেছি, যাতে একসময় শিক্ষিত হই, মানুষ সম্মান দেয়, সে সঙ্গে টাকা পয়সা অর্থ করি, চাকরি বাকরি এগুলো আসে। এগুলো হচ্ছে আমাদের মানে রিয়েলিস্টিক ভিউ, অর্থাৎ বাস্তব যে দৃষ্টিভঙ্গি সেটি। আর একটা আছে স্পিরিচুয়াল ভিউ, অর্থাৎ আমরা অনেক সময় সৎ থাকার চেষ্টা করি, সত্য কথা বলি, মানুষকে দান খয়রাত করি, ভালো ব্যবহার করার চেষ্টা করি, নামাজ রোজা, তারপরে হচ্ছে কেউ উপাসনা পূজা, প্রার্থনা, এগুলো চলে। এগুলো হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ভিউ, অর্থাৎ আমরা হয়তো একদিন মারা যাব এবং আমরা অবশ্যই একদিন মারা যাব, এবং মারা গেলে আমাদের যে অন্য একটা পৃথিবী, অন্য একটা জায়গায় যেতে হবে, তার একটা প্রস্তুতি সুলভ যে একটা কার্যাবলী, সেটিও করে থাকি। এটাকে স্পিরিচুয়াল ভিউ বলে। বাচ্চারা যারা 9ম-10ম শ্রেণী, শিশু তো বাংলাদেশের আইন অনুযায়ী শিশু, বিভিন্ন অনুযায়ী শিশু, তাই শিশুদের এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হয় না? স্পিরিচুয়াল ভিউ অ্যান্ড রিয়েলিস্টিক ভিউ। তো এই কবিতার এই যে অ্যান্সার শব্দটা যে আছে, মানে এই যে অ্যান্সার শব্দটা, এই যে এর উপরের আগ পর্যন্ত আমাদের যে রিয়েলিস্টিক চিন্তাভাবনা আমাদের সমাজের এবং আমাদের জীবনের, সেই বিষয়টা নিয়ে উনি কিন্তু অনেকখানি কথাবার্তা বলেছে এবং এর রেজাল্টটা কিন্তু পুয়ার, এমটি অ্যান্ড ইউজলেস, রেজাল্ট ভালো হয় না। তো
তো সেই সব কারণে আমরা এই রিয়েলিস্টিক ভিউ থেকে স্পিরিচুয়াল ভিউর দিকে আমাদেরকে যেতে হয়। তা আমি সাধারণত বলি যে একজন মানুষের দুটি ভিউ সমান পরিমাণ থাকা উচিত। সে যেমন পৃথিবীর কাজ করে যাবে রিয়েলিস্টিক ভিউ থেকে, সেই সঙ্গে তার স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা মানে বা পৃথিবীর থেকে একদিন বিদায় নিতে হবে সেই সময়টার প্রস্তুতি বা ভালো থাকার ভালো রাখার যে একটা মানসিকতা, এটি ছাড় দেওয়ার মানসিকতা, এটি থাকা উচিত। একটি মনে যদি দুটো জিনিস সমানভাবে থাকে তাহলে সেই মানুষটা সৎ, সুন্দর, সত্যবাদী, পরোপকারী, পৃথিবীর কোনো জীবের জন্য সে হানিকর না, এমনকি কোনো মানুষের জন্য তো নাই, কোনো জীবের জন্যও সে হানিকর না, এবং মানে কি বলবো, একজন মানুষ যাকে বলে মানবতা যার মধ্যে আছে সেটি সবাইকে সমান দৃষ্টিতে দেখা, সেটি তার মধ্যে যখন ডেভেলপ করবে, সেই সঙ্গে তার রিয়েলিস্টিক ভিউটা যদি মোটামুটি ভালো থাকে তাহলে সে বাস্তবিক জীবনেও উন্নতি করবে। তো এই দুটো জিনিসই আমি মনে করি সমানভাবে থাকা উচিত। এই কবিতাটা কিন্তু ফোর্স করে সেদিকেই যে না, তোমার একমাত্র এই রিয়েলিস্টিক ভিউ নিয়ে আসলে থাকাটা মুশকিল এবং এর কোনো মানে নেই, আলটিমেটলি এর কোনো রেজাল্ট নেই, ভালো রেজাল্ট নেই। তাই আর এই দুটি বিষয়ে যখন বোঝা গেল যে দুটি ভিউ থেকে আমরা এই কবিতাটার বিষয়টা আমরা বুঝব, তাহলে অনেকটাই আমরা কাছাকাছি এসে যাব এর অর্থের দিক থেকে। কবিতাটা মানে লাইন হিসেবে ছোট, কিন্তু আসলে এর গভীরতা অনেক বেশি। জীবন আসলে অনেক গভীর, জীবনের অর্থ অনেক গভীর। আমরা যা দেখি তা আসলে মানে যা দেখি বিষয়টা ঠিক তা না, যা দেখি না সেই বিষয়টা আসলে নেই এটাও না, কারণ আমাদের দেখার বোঝার সক্ষমতা খুবই নগণ্য। বিজ্ঞানও তাই বলে, আমরা কখনো বর্তমান দেখতে পারি না, অনেক সময় ভবিষ্যৎ দেখতে পারি না, অতীত দেখতে পারি না। তো এই যে এইরকম একটা মানে আমাদের সক্ষমতা দিয়ে আমরা জীবনটাকে ডেফিনেশন দিয়ে দিলাম, জীবনের একটা তাকে একটা রং দিয়ে দিলাম, সেটাই যে সঠিক এটা কিন্তু না। আর সৃষ্টিকর্তা কাউকে ক্ষমা করেন না, যদি বুঝতে ভুল হয় তাকে মাসুলও দিতে হয়। যদি কি বলবো, যদি ভুল করে ফেলি তারও কিন্তু ক্ষমা হয় না। এটা একটা ইকোসিস্টেমের মতো করে দেওয়া আছে, আমাদেরকে বুঝতে হয়। মনে রাখতে হবে অজ্ঞানতাই মানে জ্ঞানহীনতাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম, সমস্যা। যদি জ্ঞান থাকতো, আমরা যদি সকলেই, আমিও জ্ঞানী নই, যদি জ্ঞান থাকতো পৃথিবীর সকল মানুষের, তাহলে প্রায় সকল সমস্যার সমাধান হয়ে যেত, কোনো সমস্যাই থাকতো না। তো আমরা কি কাজ করা ছেড়ে দেবো? আমি বললাম রিয়েলিস্টিক ভিউ থেকে আমরা কাজ করব। এইখানেও ডেফিনেশন আছে যে হোয়াই আই উইল ডু সামথিং ফর মি ইন রিয়েলিস্টিক ভিউ for my family or for the world, because we have to do as a regular activity, মানে প্রতিদিনকার কাজকর্ম। যেমন যেহেতু আমি জন্মগ্রহণ করে ফেলেছি এখানে, ইউ ক্যান নট লিভ দ্য ওয়ার্ল্ড বিফোর ইউর রাইট টাইম। সেক্ষেত্রে আমাকে তো থাকতেই হবে, এখানে চলতেই হবে, চলতে হলে কাজ করতেই হবে। তো কাজ এমনভাবে করব যাতে মানে এটির ফল তার উপর ছেড়ে দিতে হবে, সৃষ্টিকর্তার উপর, এবং নিজের নির্মোহভাবে নিজের যে দায়িত্ব
সুন্দরভাবে সেটি করে যাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে জ্ঞানার্জন সম্ভব। কোনো কূট উদ্দেশ্য নিয়ে যে আমি একদিন উকিল হব, উকিল হয়ে সব দেখে নেব, দ্বারা ভালো করে পড়াশোনা করছি, আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে সব দেখে নেব, যারা ভালো করে পড়তেছি, এই যে একটা টেন্ডেন্সি যদি থাকে, ফার্স্ট হয়ে দেখাই দেব, এই যে টেন্ডেন্সি, এগুলো যদি থাকে, এখানে কিন্তু যে রিয়েলিস্টিক কাজগুলোই করছি, কিন্তু একটা উদ্দেশ্য কিন্তু ভিন্ন, এতে জ্ঞানার্জন হয় না। জ্ঞানার্জন করতে হলে নির্মোহ হতে হয়, অর্থাৎ আমার কাজ আমি করে যাব, ফলদাতা সে, আমি আমার সাধ্যমতো অহিংসভাবে আমার পরিশ্রম আমি চালিয়ে যাব। যে যেটা আছে, মানে পড়াশোনায় যে আছে সে পড়াশোনা করবে, যে অন্য কাজ করে সে অন্য কাজ করবে, ঠিক এভাবে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, ফলাফল যাই হোক আল্লাহ দেখবে, সৃষ্টিকর্তা দেখবে, কিংবা এই প্রকৃতি দেখবে, আমি আমার মতো করে চলি, এবং রিয়েলিস্টিক ভিউটা মানে স্পিরিচুয়াল ভিউটাও কাজে লাগাই যায়। এভাবে যদি আমরা চলতে পারি, তাহলে একটা পর্যায়ে যে জীবনটাকে আর এরকম ওরকম না, বরং সুন্দর মনে হয়। তো কফি খাওয়া শেষ হয় নাই। যারা সর্বশেষ কথা হলো, যারা আমার স্টুডেন্ট, তাদের জন্যে এটি 26 সালে যে পরীক্ষা এসএসসি, সেখানে এসএসসি পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকবে। সম্পূর্ণ বইতে যে কটা কবিতা আছে তার মধ্যে থেকে 8টি প্রশ্ন আসবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্ক। সুতরাং এই কবিতা থেকে প্রশ্ন অবশ্যই থাকবে 26 সালের এসএসসি। তারপর হচ্ছে 27 সালের এসএসসি অবশ্যই থাকবে। আর আমি যে পরীক্ষাগুলো নেব, আমাদের এখানে যে পরীক্ষাগুলো হবে সেখানেও থাকবে। এটি হচ্ছে সর্বশেষ কথা। তো এত ভালো একটা কবিতা, আমার তো খুব ভালো লাগে, আমি কবিতা খুব পছন্দ করি। তো অন্যান্য কবিতাগুলো নিয়েও কথা হবে। এর পরের ভিডিও আসতেছে আকবর আলী খানের এই যে পরার্থপরতার অর্থনীতির মধ্যে, এই যে মানে এটা একটা কি একটা প্রবন্ধ, নাম কি, এই যে পড়া যায় কিনা জানি না, শুয়োরের বাচ্চাদের অর্থনীতি, আকবর আলী খানের, এটা নিয়ে ভিডিও হবে। এরপরে টু মাদার্স রিমেম্বার্ড, এটি আর একটা কবিতা, ওটি নিয়ে ভিডিও হবে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।